তৃতীয় মাত্রার আজকের অনুষ্ঠানে প্রথম যে অতিথির সঙ্গে আপনার পরিচয় করে দিব, তার সঙ্গে পরিচয় করে দেওয়ার পরপরই আমার আর বলে দেওয়ার কোনো সুযোগ নেই যে আজকে তৃতীয় মাত্রার বিষয় কি। আমার ডান পাশে যিনি বসে রয়েছেন তিনি জামিল চৌধুরী। এক নামে টেলিভিশনের সমস্ত দর্শক তাকে চেনেন, কারণ আজকে বাংলা টেলিভিশনের 50 বছর আমরা উদযাপন করতে যাচ্ছি। এই বাংলা টেলিভিশন বাংলাদেশের মাটিতে শুরু হয়েছিল, এর কৃতিত্ব সবচেয়ে বেশি যা তিনি জামিল চৌধুরী। আর টেলিভিশনকে জনপ্রিয় করেছেন কিংবা টেলিভিশন করে তিনি জনপ্রিয় হয়েছেন, এই প্রশ্নটার উত্তর আজকে আমরা এক পর্যায়ে খোঁজার চেষ্টা করব, যাকে নিয়ে তিনি আব্দুল্লাহ আবু সাঈদ। এই দুজনের সঙ্গে রয়েছেন আমাদের অনেক প্রিয় মানুষ, টেলিভিশনের প্রায় 40 বছর ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে রয়েছেন আফজাল হোসেন। অনেক পরিচয় তার, একটি পরিচয় তিনি টেলিভিশনে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। আব্দুল্লাহ আবু সাঈদ তো করেছেনই, কিন্তু আব্দুল্লাহ আবু সাঈদ শিক্ষক স্যার, তাকে কিছু বলার সাহস এই মুহূর্তে আমার নেই, বরং আফজাল হোসেনকে বলতে পারি যে অনেকদিন পর টেলিভিশনের যখন এই যে 50 বছর আমরা উদযাপন করতে যাচ্ছি, তখন এইরকম একটা অনুষ্ঠান শুরু করতে গেলে তিনি কি করে শুরু করতেন? ধন্যবাদ সাগর। এর চাইতে বিপজ্জনক পরিস্থিতি আর বোধহয় কোনো মানুষের হয় না, কারণ একদিকে বসে আছেন যিনি আমাদের মধ্যে টেলিভিশনকে এরকম বিশাল একটি জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, আর আরেকদিকে বসে আছেন তিনি যাকে ছাড়া বলা যায় টেলিভিশন দর্শক, যে কোনো টেলিভিশন দর্শক বলবেন যে টেলিভিশন দেখাই বৃথা। যারা এখন টেলিভিশনের দর্শক তারা সেইভাবে আমার মনে হয় যে জনাব আব্দুল্লাহ আবু সাঈদ আমাদের সকলের স্যার, তাকে ঠিক ওইভাবে আর পান না। আমরা সৌভাগ্যবান যে আমাদের বয়সটাতে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠতম বিষয়গুলোর সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত থাকতে পেরেছি, একেবারে আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং টেলিভিশনের সুবর্ণ সময়টুকু পর্যন্ত। এখন হয়তো আপনারা যারা টেলিভিশন দেখছেন তাদের শুনে বুঝতে হবে টেলিভিশন কেমন ছিল। আর আজকে আমি আসলে সুযোগটা নিতে চাই, আমার দিকে যদিও সাগর বলটা ঠেলে দিল শুরু করবার জন্য যে কিভাবে এই অনুষ্ঠানটা শুরু করা যেত। হয়তো আমি নিজে খুব কনফিউজ থাকতাম। আমি টেলিভিশনের আনন্দমেলা একবার শুরু করেছিলাম 4 ভাবে, যে এরকমভাবে শুরু করা যায়, এরকমভাবে শুরু করা যায়, এরকমভাবে শুরু করা যায়, এবং সব শেষে বলেছিলাম যে আগামী কোনো অনুষ্ঠান হয়তো আরও কোনোভাবে শুরু করা যাবে। এগুলো ছিল আসলে চমক, মানুষকে ভালো লাগানোর জন্য। কিন্তু আমার কথার চেয়ে আজকে এই সুযোগটা আমি নিতে চাই সাগরের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে, যে দুইজন উপস্থিত রয়েছেন তাদের কাছ থেকে একটা সময়ের নেপথ্যটা আসলে আজকে বাংলাদেশ এবং পৃথিবী জানুক। এই সুযোগটা আসলে আমরাও নিতে চাই, কারণ যেমন আমি গল্প শুনেছিলাম যে 1964 সালে যখন টেলিভিশন শুরু হয়, পাকিস্তান সরকারকে বোঝানোর জন্য জামিল চৌধুরী সাহেব একটা টেলিভিশন সেট জাপান থেকে নিয়ে এসেছিলেন। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, এবং সে সেটটার সামনে তো কাচের পর্দা, বিমান আনলে ভেঙে যাবে, সেজন্য তিনি ছোট্ট একটা সেট এমনি বিমানের কার্গোতে দিয়ে দিয়েছিলেন, যাতে লোকজন বুঝতে পারে একটা কাচের পর্দালা জিনিস, সেটা যেন না ভাঙে। এবং সেইভাবে টেলিভিশন সেটটা তিনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন, এবং এখান থেকে পাকিস্তান সরকারকে বোঝাতে চেয়েছিলেন যে এরকম একটা যন্ত্র দিয়ে পূর্ব পাকিস্তানে, তখনকার পূর্ব পাকিস্তানে সরকারের প্রচারণা চালানো যেতে পারে, অন্তত সরকার সেরকম মনে করেছিলেন। কিন্তু আজকে যখন তার সাথে কথা বলছি প্রায় 50 বছর পর, তখন তিনি বলছেন তেমন কোনো কিছুই ঘটেনি। তাহলে যে বাংলাদেশের তখনকার পাকিস্তানের এত কোটি মানুষ, তার মধ্যে থেকে তিনি কিভাবে পাকিস্তান সরকারকে বোঝালেন যে একটা টেলিভিশন বাংলাদেশে খুব বেশি দরকার, গল্পটা আজকে শোনার সুযোগ আমরা নিতে চাচ্ছি। গল্পটা ঠিক এরকম নয়। 1963 সাল, আমি তখন ঢাকায় এসেছি। ঢাকায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেছি, খণ্ডকালীন অধ্যাপনা। একই সঙ্গে আমি একটি পরামর্শক প্রতিষ্ঠানে যাতায়াত করছি। সেই সূত্রে হঠাৎ একদিন একটি অনুরোধ এলো
তখন করাচি পাকিস্তানের রাজধানী ছিল। করাচি থেকে একটি অনুরোধ এলো যে ঢাকায় একটি টেলিভিশন কেন্দ্র বা বাণিজ্যিক ভিত্তিতে চালানো সম্ভব কিনা সেজন্য একটা জরিপ চালাবার জন্য। তো সেই জরিপের ফল যাই হোক, জরিপ করে তাদেরকে যখন জানানো হলো, তারপর অনেক দিন সব চুপচাপ, কিছুই শুনিনি। হঠাৎ 1964 মার্চ মাসে শেষের দিকে একটি টেলিফোন এলো যে আমি একদিনের জন্য করাচি আসতে পারবো কিনা, এবং সেই তারিখটাও বলে দিয়েছিলেন 27 মার্চে আমি করাচি যেতে পারবো কিনা। যথারীতি আমি করাচিতে যাওয়ার পরে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো এনইসি টেলিভিশন, এনইসি নিপ্পন ইলেকট্রিক কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর, তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সেই জরিপের ব্যাপারে কোনো তথ্য তিনি অতিরিক্ত কোনো তথ্য জানতে চান। তিনি অন্য কোনো দিকে না গিয়ে পরিচয় করিয়ে দেওয়ার পর প্রথম যে শব্দটি উচ্চারণ করলেন সেটি হলো ঢাকায় একটি টেলিভিশন অস্থায়ী পরীক্ষামূলক টেলিভিশন কেন্দ্র স্থাপনের দায়িত্ব নিতে রাজি আছি কিনা, এবং আমি সেটি 90 দিনের জন্য চালাতে রাজি আছি কিনা। প্রশ্নটা এত আকস্মিক, আমি কিছু বুঝতে পারছিলাম না আসলে তিনি কি জানতে চাইছেন। আমি কিছু না ভেবেই বললাম হ্যাঁ, রাজি আছি। এই প্রসঙ্গে প্রশ্ন উঠতে পারে যে টেলিভিশন সম্পর্কে আমি কি জানি। আমি আসলে টেলিভিশন সম্পর্কে কিছুই জানতাম না। একটি বলতে পারেন যে আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করি তখন আমি যে ফ্ল্যাটে থাকতাম সেখানে একটি টেলিভিশন সেট ছিল সাদা কালো। সেখানে কখনো কখনো টেলিভিশন অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনাচক্রে তখন আমি টেলিভিশনের যে ফিজিক্স যে অংশটি, টেলিভিশন কি করে চলে, কিভাবে তার ছবি তোলা হয়, কিভাবে সেটিকে দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হয়, এই ব্যাপারটি আমি তখন পড়াচ্ছিলাম। তো আমার কাছে সেদিক থেকে একটু বলতে পারেন যে একটা কোইন্সিডেন্স যে আমি টেলিভিশনের সঙ্গে সেভাবে একটু যুক্ত ছিলাম। কিন্তু এছাড়া আমাদের কারুর টেলিভিশন সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, এবং অনুষ্ঠান করা তো দূরের কথা, টেলিভিশন দেখেছি। আমার সঙ্গে যারা কাজ করেছেন এটুকু আমি জোর দিয়ে বলতে পারি তাদের মধ্যে কেউ কোনোদিন একটা টেলিভিশন সেট পর্যন্ত দেখেনি। তো আমাদের সেটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং হয়তো সবচেয়ে বড় একটা সুযোগও। কারণ তখন আমরা ভেবে দেখলাম যে আমাদেরকে যদি টিকে থাকতে হয় এই টেলিভিশন নিয়ে, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে ভালো যা আছে তাই দিতে হবে। এবং আমরা যদি কোথাও আমাদের অনুষ্ঠান যদি কখন দর্শক মনে করেন এটা দেখার মতো নয়, তাহলে আমাদের পুরো ব্যাপারটা যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্যে পৌঁছতে পারিনি। কাজে আমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল যে টিকে থাকতে হলে আমাদেরকে উচ্চমানের অনুষ্ঠান করতে হবে এবং আমাদের যতদূর সম্ভব ভালো করতে হবে। আর সেখানে আমরা যদি ব্যর্থ হই, সঙ্গে সঙ্গে আমাদের পুরো প্রজেক্টটাই ভেস্তে যাবে এবং আমাদের আর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। মানুষ স্বপ্ন দেখলে সবচেয়ে পূরণ হয়, এটা কিন্তু আমরা বলি, বিশ্বাস কতটুকু করে জানি না। কিন্তু জামিল চৌধুরী সাহেবরা যে স্বপ্নটা দেখলেন যে আমাদের ভালো কিছু করতে হবে, সেই ভালো কিছু করার জন্য টেলিভিশনের সঙ্গে যুক্ত হলেন অনেকে। আব্দুল সাইদ তাদের মধ্যে একজন। এবং একটু আগে আমি যে কথাটা বলছিলাম, টেলিভিশনকে যারা জনপ্রিয় করেছেন তাদের মধ্যে তিনি পুরোধা ব্যক্তিত্ব। আমার আজকে খুব জানতে ইচ্ছে করে যে তখন তো কোনো কিছু ছিল না, ইন্টারনেট বা আমরা অন্য কোনো টেলিভিশন, যেটা জামিল চৌধুরী সাহেব বললেন টেলিভিশন সেটই অনেকে দেখেনি। আমার মনে হয় যে আপনিও প্রায় সেই দলেই ছিলেন, অথচ টেলিভিশনের জন্য আপনি এমন অনুষ্ঠান সব তৈরি করা শুরু করলেন যে অনুষ্ঠানগুলো আমি এখনো বিশ্বাস করি যে প্রত্যেকটা অনুষ্ঠান ভেঙে 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 আজকে পৃথিবীর বহু দেশের বহু টেলিভিশন স্টেশন সেই অনুষ্ঠানগুলো তৈরি করছে। মানে আপনি একটা অনুষ্ঠানে যত জিনিস দিয়েছেন সেগুলো দিয়ে এখন 25টা টেলিভিশন অনুষ্ঠান চলছে, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে। এই জিনিসগুলো কেমন করে তখন সম্ভব হলো? না, এটা নিয়ে একটা কথা আমার খুব মনে হয়, মোস্তফা মনোয়ার,
আমাকে খুবই বলতেন যে আপনি এত জিনিস দেবেন না টেলিভিশন প্রোগ্রামে, তাহলে টেলিভিশন ভবিষ্যতে চলবে কি করে, আমরা কি দিয়ে চালাবো। তো যা হোক, টেলিভিশন সম্পর্কে আমারও কোনো ধারণা ছিল না। ব্রিটিশ কাউন্সিল থেকে একবার একটা এক্সিবিশনে অংশ নেওয়া হয়েছিল, আমাদের রমনা রেস কোর্স তখন নাম, তো সেখানে, এবং সেইখানে টেলিভিশন দেখানো হয়েছিল, এবং সেই আমি প্রথম টেলিভিশন দেখি। এবং কেন জানি না, টেলিভিশন দেখার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা স্বপ্ন, একটা ঝলক দিয়ে উঠল যে একদিন আমিও হয়তো এই টেলিভিশনে যাব। কেন হলো, কি কারণে হলো, এটা ঘরে ঘরে যাবে একদিন, সমস্ত পৃথিবীর মানুষ এটা দেখবে, আমার দেশের সব মানুষ দেখবে এবং আমাকে দেখবে। মানুষ তো নিজেকে একটু ভালোবাসে, একটু নিজের মুখটাকে ধানের আটির মতো একটু উঁচু করে ধরতে চায়। এটা, এই দুর্বলতাটুকু মানুষের আছে। এটা না থাকলে মানুষ হয়তো বহু কাজই করতে পারত না। তো যা হোক, এরপরে কিন্তু যখন শুরু হলো টেলিভিশন, তখন কিন্তু আমি এ ব্যাপারে খুব আগ্রহ নিইনি। কারণ আমি কোনো জায়গায় যে নিজে যেচে আমাকে দাও, কেমন আমি পারি, আমি অনেককেই দেখেছি যে আমাকে ইউজ করুন, খুবই মানে রুচিহীনভাবে অনেককেই বলতে দেখেছি, অনেক ভালো ভালো শিল্পীকে পরবর্তীকালে বলতে দেখেছি। কিন্তু আমার কোথায় যেন এই জায়গাটাতে লাগে, হয় হবে, না হলে না হবে, না হলেও তো মানুষ বেঁচে থাকে, তাই না? যে বিশাল ধনী সেও যেমন বাঁচে, তেমনি একেবারে সাধারণ মানুষও তো বাঁচে। তো যা হোক, তো কি করে আমি জানি না, হঠাৎ একদিন মোস্তফা মনোয়ার এবং জামান আলী খান, যিনি পরবর্তী পাকিস্তান টেলিভিশনের প্রধান হয়েছিলেন, এই দুজন আমি তেজগাঁয়ে একটা কলেজে চাকরি করতাম এবং ওই কলেজের হোস্টেলে থাকতাম। দেখলাম যে একটা চকচকে একটা স্মার্ট কি বলে মাইক্রোবাস নিয়ে তারা দুজন উপস্থিত, তারা টকবক করছেন। যখন টেলিভিশনে যেরকম একটা নতুন ব্যাপার, একটা স্মার্ট ব্যাপার, সবকিছুর মধ্যে একটা উজ্জ্বলতা, একটা দ্যুতি, তাদের মধ্যে সেরকম একটা দ্যুতি। তা আমাকে বললেন যে এরকম একটা অনুষ্ঠান করতে হবে। তো আমার ধারণা যে আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন সাহিত্য প্রতিযোগিতায় আমি নাম দিয়েছিলাম প্রত্যেকটা হলে। তখন এই সুযোগটা ছিল, একজন ছাত্র যে কোনো হলেরই হোক, সব হলে নাম দিতে পারত, এবং তাতে 5টা হলের মধ্যে 3টা হলে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো হয়তো আমার ধারণা কোনোভাবে এই খবরটা তাদের কাছে ছিল, আর সেই জন্য হয়তো তারা গিয়েছিলেন, এবং সেইভাবে টেলিভিশনে আসা, এবং দীর্ঘদিন পর্যন্ত টেলিভিশনে খুব বেশি অ্যাক্টিভ রোল আমি নিতে পারি নাই। তার কারণ ইতিমধ্যে আমাদের 60-এর দশকের সাহিত্য আন্দোলন চলছিল, এবং তার মধ্যে আমাকে একেবারে দিবারাত্র ব্যস্ত থাকতে হয়েছে। জীবন প্রায় শেষ করে, মানে শেষ রক্তবিন্দু তখন শেষ হয়ে যায়। তো সুতরাং ওখানে খুব হয়নি। কিন্তু পরবর্তীতে 73 সাল থেকে 82 সাল, এই 10 বছর আমার পুরো জীবনটাকে আমি টেলিভিশনের জন্য দিয়েছিলাম। এবং তারপরে একসময় মনে হয়েছিল যেটার আর দরকার নেই, এবং হয়তো অত বড় অর্থও নেই। এই কথাটাকে আফজাল হোসেন আপনি বিশ্বাস করেন? স্যারের কথার সূত্র ধরে একটি বিষয় আমি বলতে চাই, যে স্যার বলছিলেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে এই দুর্বলতাটুকু রয়েছে যে নিজেকে দেখানো বা নিজেকে জানানো যে আমি এই চেহারা দেখানোর চেয়ে সবচেয়ে বড় বিষয় বোধ ওইটাই। ওটা যেমন থাকে, একই সঙ্গে আমার ব্যক্তিগত উপলব্ধি, আমি যেহেতু একেবারেই মফস্বল থেকে আসা একটি ছেলে, টেলিভিশন যার কাছে স্বপ্নের অনেক দূরের একটি বিষয় ছিল, আমি ভাবিও নি যে টেলিভিশনে এসে আমি কোনোদিন কোনো কিছু করতে পারবো। কিন্তু পরবর্তীকালে টেলিভিশনের সঙ্গে যুক্ত হওয়ার পর যে জীবনটাকে আমি পেয়েছি, আমি মনে করি যে নিজে উপযাচক হয়ে সেই জীবন রক্ষার দায়িত্ব আমাকে নিতে হয়েছে। স্যার যে কথাটি বললেন যে একটা পর্যায়ে তার মনে হয়েছে যে এখন আর যতটুকু করা হয়েছে এইটুকুই। এর কারণটা বোধহয় ওই যে একটা জায়গায় পৌঁছানো, নিজের দায়িত্ব কর্তব্য দিয়ে একটি জায়গায় যে কাজটি করছি সেই কাজটিকে
কে পৌঁছানো, এবং সেখান থেকে যদি পরিস্থিতি সেরকম থাকে তাহলে আরেকটি মাত্রায় হয়তো পৌঁছানোর তাগিদ থাকতে পারে, এবং সেই মাত্রাটি যদি অনুপস্থিত থাকে তাহলে মনে হতে পারে যে সুরক্ষা দরকার, যে এইটি টেলিভিশন অর্জন করেছে, এটি ব্যক্তিগতভাবে হয়তো থ্রু স্যার টেলিভিশনের অর্জন, মূলত টেলিভিশনের অর্জন করেছে, টেলিভিশন দর্শকের অর্জন ছিল এটা, মানে মাধ্যমটা ছিলেন হয়তো স্যার। তাহলে কি টেলিভিশন শুধুমাত্র আমাদের জীবনের একটা মাধ্যম, চলমান মাধ্যম? চলমান তো মানে কে কিভাবে বিশ্লেষণ করবেন জানি না। আমি আমার নিজেকে দিয়ে যেটা বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মানুষের যে বোধ, সেই বোধকে নতুনভাবে তৈরি করেছিলেন বাংলাদেশ টেলিভিশন, এটা আমি বিশ্বাস করি। না, তবে এখানে একটা আমার কথা আছে। আমাকে একবার এরকম প্রশ্ন করেছিল যে আপনি টেলিভিশন ছেড়ে দিলেন কেন, এটা বিটিভিতেই একটা অনুষ্ঠানের মধ্যে। তা আমি তখন বলেছিলাম যে একটা সময় ছিল আমার জীবনে যখন একটা পাকা কদবেলের জন্য আমি জীবন দিয়ে দিতে পারতাম। একটা সময় ছিল যখন প্রিয়ার গালের কালো তিলের জন্য আমি হয়তো জীবন দিয়ে দিতে পারতাম, এখন আর পারি না। একটা সময় ছিল যখন মনে হয়েছিল যে টেলিভিশন আমার নিয়তি, এরপরে আমার জীবনে আর কিছু নেই। এবং এক এক সময় সত্যিভাবে আমার মনে হতো যে অনুষ্ঠান করতে করতে যদি ফ্লোরের উপরে মরে পড়ে থাকি তাহলে সেটাই হবে আমার সবচেয়ে গৌরবজনক মৃত্যু। স্যার এটা একটু শেষ করি। কিন্তু তারপরে সেটাও শেষ হয়ে গেল। কারণ এই না যে টেলিভিশন খারাপ বা টেলিভিশনে আমার হচ্ছিল না, কারণ আমি আরো গভীরতর একটা দুঃখের জায়গাতে আমি উত্তর দিতে চেষ্টা করছিলাম। তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজ আমি অনেক দূর এগিয়ে গেছি, এবং জাতির যে অজ্ঞতার যে অন্ধকার, এই অন্ধকার আমাকে তখন ধরে ফেলেছে, কামড়ে ধরেছে। আমি তার উত্তর দিতে চাই, এবং দেখলাম যে টেলিভিশনে সেই উত্তর আমি দিতে পারবো না, পারা সম্ভব না। কারণ টেলিভিশনের মধ্যে একটা টেলিভিশনে খুব গভীর জায়গাতে যাওয়া কঠিন, কারণ মানুষের টেলিভিশন হচ্ছে খুব একটা দ্রুতগামী মাধ্যম। কেমন এর মধ্যে একটা ইঁদুরের মতো দৌড় আছে, ছোট স্ক্রিন, সবকিছু একটা খুব ক্ষিপ্রভাবে না চললে মনে হয় না যে মানে সত্যিকার ভাবে চলছে কিছু। তো সেই দ্রুততার সঙ্গে মানুষের হৃদয়ের চাইতে সেই দ্রুততা অনেক মানে অনেক বেশি গতিসম্পন্ন। কিন্তু স্যার গভীরতা যাওয়ার জন্য এই গতিটা প্রয়োজন নয়? না, গভীরতার মধ্যে একটা স্থিত শান্তিপূর্ণ একটা হৃদয় লাগে। সেই হৃদয় টেলিভিশনের পর্দায় পাওয়া মানে আমি এটাকে আবিষ্কার করতে পারিনি, জানি না কেউ পৃথিবীতে এটা পেয়েছেন কিনা, তবে আমার মনে হয়েছে যে ওই পথ নয়। আপনি কিছু বলছিলেন? আমি বলছিলাম, স্যার বলছিলেন যে টেলিভিশন একসময় মনে হয়েছিল যে টেলিভিশনে অনুষ্ঠান করতে করতে আমার নিয়ত যদি এরকম হয় যে এখানে যদি মৃত্যুবরণ করি সেটাও অনেক আনন্দের। আমার সৌভাগ্য, স্যারের অনেক পরে আমি টেলিভিশনের সঙ্গে যুক্ত হয়েছি, কিন্তু টেলিভিশনের যে গৌরবময় অধ্যায় সেটির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পেরেছিলাম। অন্তত এইটুকু দেখতে পেয়েছি তখন যে টেলিভিশনের যে কোনো মানুষ, কলা কুশলী, একেবারে শেষ প্রান্তের সাধারণ কাজের যুক্ত ছিলেন যে মানুষটি থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের যে মানুষটি যুক্ত ছিলেন, প্রত্যেকে স্যারের মতো আবেগ দিয়ে তখন টেলিভিশনের সঙ্গে কাজ করতেন। তার কারণে টেলিভিশন সমগ্র বাংলাদেশে যখন যে পর্যায়ে মানুষ দেখতে পারত, সমগ্র বাংলাদেশ হয়তো দেখতে পারতো না, যারাই দেখতে পারতো এখনো পর্যন্ত টেলিভিশনকে সেভাবে বিবেচনা করে। এখন আমরা শুনতে পাই যে টেলিভিশন দেখবার জন্য একজন দর্শক 2-3 কিলোমিটার গ্রামের পথ পায়ে হেঁটে যেখানে একটি টেলিভিশন আছে সেখানে এসে দেখছে। টেলিভিশনের আগ্রহটা তৈরি করতে পেরেছিল, এবং পেরেছিল একটাই কারণে, স্যার আপনি যে প্রেম, ভালোবাসা এবং অনুভবের কথাটা বললেন, সেই অনুভবটা সবাই ক্যারি করতেন, সবাই, প্রতিটি মানুষ। প্রতিটি মানুষ মানে জামিল ভাইরা যখন এটা শুরু করেন তখন যাদের নিয়ে শুরু করলেন তারা আমাদের দেশের তখন তরুণ সমাজের সবচেয়ে উজ্জ্বল কিছু মুখ। মোস্তফা মনোয়ারের মতো মানুষ, শহীদ কাদরীর মতো মানুষ। আমি গল্পটা জামিল সাহেব এখানে রয়েছেন, আমরা তার কাছ থেকে শুনতে চাই যে আবেগ অনুভূতির কথা বলছে, আন্তরিকতার কথা বলছে। আপনি সেই আবেগ আন্তরিকতা নিয়েই কিন্তু একেবারেই একটা না দেখা জিনিসকে বড় করার চেষ্টা করলেন, এবং যেটা আরো বেশি আমরা জানি যে
সব কিছু বাংলা ভাষায় করার একটা চেষ্টা করলেন, এগুলো কেমন করে আপনারা চিন্তা করলেন? টেলিভিশন এদেশে প্রতিষ্ঠিত হয় সামরিক শাসক আইয়ুব খানের প্রচারের জন্য। তিনি তার শাসন আমলকে একটি বেসামরিক রূপ দেওয়ার জন্য ভাবলেন যে টেলিভিশন হলে তার প্রচার একটা মাধ্যম দরকার তার। আমরা কিন্তু সেটাকে অস্বীকার করিনি, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করিনি, কিন্তু আমাদের নিজেদেরও একটা হিসেব ছিল। আমরা প্রথম দিন থেকেই সিদ্ধান্ত নিয়েছি এই একটি সুযোগ এসছে, আমরা বাঙালি হব এবং আমরা যে বাঙালি সব মানুষকে আমরা সেটা বোঝাবার চেষ্টা করব, তাদেরকে বাঙালি হতে শিক্ষা দেব। যেমন প্রথম দিনই আমরা যে কাজটি করেছি, অফিসে আমরা বলছি আমাদের নথিপত্র সব বাংলা লেখা হবে। তো তখন কয়েকজন হয়তো এমনও ব্যঙ্গ করেছেন আমাদের যে দেখে নেব কিভাবে বাংলা তোমরা করো। যারা সেই সময়কার কথা মনে আছে তাদের হয়তো মনে থাকতে পারে যে যারা টেলিভিশন সে সময় পারমিট দিয়ে বিক্রি করা হতো এবং সেই পারমিট দেওয়ার যে চিঠিটা সেটা একটা ছাপানো বাংলায় চিঠি ছিল যে আপনার অনুকূলে আমি মডেল নাম্বারটা মনে আছে 19E3L এই মডেলের একটি টেলিভিশন গ্রাহক যন্ত্র বরাদ্দ করা হয়েছে, আপনি অমুক ব্যাংকে এত টাকা জমা দিয়ে এত তারিখের মধ্যে টেলিভিশন গ্রাহক যন্ত্রটি সংগ্রহ করতে পারেন। এরপরে আমরা যেটা করলাম, আপনারা জানেন টেলিভিশন এমন একটি মাধ্যম যে এটা আমাদের দেশের জন্ম নয়, এটা এসছে বিদেশ থেকে। যেমন এখানে রেকর্ডিং রুম আছে, রিহার্সাল রুম আছে, স্টুডিও আছে, এবং এই শব্দগুলোর কোনো বাংলা পরিভাষা ছিল না। আমরা তখন সেই পরিভাষাগুলো নিয়ে আমরা ভাবি যে বাংলা যখন করব সবকিছু বাংলায় করব। আমরা যখন স্টুডিওতে যখন অন এয়ার লেখা থাকে, আমরা মনির চৌধুরীর সঙ্গে, শহীদ মনির চৌধুরী, যিনি আমার সঙ্গে বেশ ভালো পরিচয় ছিল, তিনি টেলিভিশন ভবনে ডিআইটি ভবনে এসে প্রতি শব্দে আমাদের সঙ্গে আলোচনা করে লিখে দিয়ে গেলেন, একটি কাগজে লাল কালি দিয়ে লিখে দিয়ে গেলেন। এবং আমরা সেভাবে করেছি টেলিভিশন প্রেরণরত, রেকর্ডিং অনের জায়গায় আমরা করেছি ধারণরত, তারপরে নিয়ন্ত্রণ কক্ষ, কন্ট্রোল রুমের জন্য, এরকম প্রত্যেকটি নতুন পরিভাষা আমরা তৈরি করেছি। এবং এর সঙ্গে সঙ্গে আমরা ভাবলাম আমরা সব তো বাংলায় করছি, কিন্তু ব্যাংকের চেকটা আমরা ইংরেজিতে লিখছি। তখন আমরা স্টেট ব্যাংক, কিন্তু ব্যাংকের চেক এমন একটা জিনিস আমি বাংলায় লিখলেই সেটা গৃহীত হবে না, এটা একটা আনুষ্ঠানিক অনুমোদন দরকার। এবং তখন স্টেট ব্যাংক অফ পাকিস্তান পুরো তখন বাংলা সরকারের প্রধান ব্যাংক, সরকারি ব্যাংক, তাদের কাছ থেকে আমরা একটা সম্মতি আদায় করে নিয়েছি যে বাংলায় চেক লিখব। তো তারা সেখানে বললেন যে বাংলায় চেক লিখলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা ব্যাংক বললেন যে আমরা যা যা বাংলায় লিখব তার উপরে সেটা আবার ইংরেজিতে লিখে নেবেন ওরা। আমি ওদেরকে বললাম আমি চেক দেওয়ার পরে আপনি সেটা লেখেন বা ফেলে দেন সেটা আমার দায়িত্ব না, আপনাদের যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু আমরা লিখব বাংলায়। তো সেইখান থেকে প্রথম ব্যাংকের চেক বাংলায় লেখা শুরু হলো। পাকিস্তানের প্রথম প্রতিষ্ঠান, যারা একমাত্র প্রতিষ্ঠান বলতে পারি, প্রতিষ্ঠান না, পাকিস্তানের একেবারে প্রথম চেক। এর আগে কেউ বাংলায় চেক লেখেনি পাকিস্তান আমলে। আমি জানি না অন্য কোনো ভাষায় লিখেছে কিনা, ইংরেজিতে আমরাও লিখতাম। এবং যখন আমরা সরকারি টেলিভিশনের জন্য চেক লিখতে আরম্ভ করি, তখন আমরা বাংলায় চেক লিখতে আরম্ভ করলাম। এবং এর পেছনে আমাদেরকে একটুখানি রাজনীতিও করতে হয়েছে। আমার বন্ধু ছিলেন লোকমান হোসেন, টেলিফোন বিভাগের প্রধান। তাকে বললাম যে আমি আপনাকে একটা বাংলা চেক দেব, বাংলায় লেখা চেক দেব আপনার টেলিফোন বিলের জন্য। আপনি যদি চান সেটা ফেরত দিতে চান, কিন্তু আমাকে লিখে দিতে হবে যে বাংলায় লিখেছি বলে আপনি চেকটা ফেরত দিচ্ছেন, এবং আমি আপনার সম্মতি নিয়েই বলছি যে সেই চিঠিটা আমরা কাগজে ছাপিয়ে দেব। উনি বললেন আপনারা চেক দেবেন, আমার নিতে কোনো আপত্তি নেই, টাকা না পেলে আপনার পরে আবার টাকা দেবেন। আমি সেটা অবশ্যই দেবো আমরা, কিন্তু এটা আমি তার কাছ থেকে সম্মতি নিলাম যে চেক পেতে দেরি হলে যারা টেলিফোন কেটে না দেন, তাহলে আমাদের কাজকর্ম সব বন্ধ হয়ে যায়।
উনি বললেন যে না, আপনার টেলিফোন কাটা হবে না, আপনার শেষ পর্যন্ত টাকাটা পেলেই হলো। এদিকে চেকটি ছিল ন্যাশনাল ব্যাংকের, আধা সরকারি ব্যাংক। তো ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে যে অধ্যক্ষ ছিলেন তাকে বললাম যে একটা চেক আসবে আপনার কাছে বাংলায়, আপনি যদি ফিরিয়ে দেন লিখে দেবেন যে বাংলায় লেখা হয়েছে বলে এটা ফিরিয়ে দিচ্ছি, এবং সেটি আমি খবরের কাগজে ছাপাবো। তো এটা কিছুটা বলতে পারেন যে একটা ভীতি প্রদর্শন একদিক থেকে। তো যাই হোক, তো তারা পাঠালেন সেই চেকটি ন্যাশনাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসে, বোধহয় সদরঘাটে ছিল। সেখান থেকে তারা গেলেন স্টেট ব্যাংকে, এবং আমাদের সঙ্গে একটু যোগাযোগ হলো স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সঙ্গে। শেষ পর্যন্ত তারা সম্মতি দিতে বাধ্য হয়েছেন। এবং সেখানে তারপরে এটা তো একটি দিক, তারপরে আমরা চেয়েছিলাম যে আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যে বাঙালি, আমার বাংলাদেশের যেসব গান, যেসব বাংলাদেশের নাটক, সেসব যেন আমরা প্রচার করতে পারি। আমরা তো ইংরেজি ছবি সবসময় দেখি বিদেশ, এখন তো তখন সিনেমা হলে গিয়ে আমরা দেখতে পারতাম, কিন্তু আমরা সেগুলিকে বাংলায় করার চেষ্টা করেছি, এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের আদর্শ যেটা তুলে ধরতে। এ প্রসঙ্গে বলি, 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছেন, তার যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণের পরে আমরা শহীদ মিনারে গিয়ে প্রত্যেকে শপথ নিলাম যে আমরা আজ থেকে রাওয়ালপিন্ডির কোনো নির্দেশ মানব না, এবং আমরা কি অনুষ্ঠান প্রচার করব সেটা আমরা ঠিক করব, এবং সেটা হবে যে বাঙালিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করা। এই ধরনের অনুষ্ঠান দিয়ে আমরা আরম্ভ করি। কাজেই আমাদের স্বাধীনতার ক্ষেত্রে আমি মনে করি, যদিও খুব ছোট পরিসরে, কিছু একটা প্রভাব ছিল বাংলাদেশ টেলিভিশনের। 7ই মার্চের ভাষণটা কি টেলিভিশন প্রচার করেছিল? না, সেটা তো প্রচার করা সম্ভব ছিল না, দুটি কারণে। কারণ আমাদের কাছে তখন আউটডোর ব্রডকাস্টিং কোনো সুবিধা ছিল না, একটি ছিল, কিন্তু সেটা করার জন্য অনেক হয়তো অনুমোদন লাগতো। তো 7ই মার্চের ভাষণ যেখানে হয়েছে সেখানে সবাই শুনেছে, আমাদের প্রচার করার মতো কিছু ছিল না। কিন্তু তারপর থেকে যারা ঢাকার অবস্থা দেখেছেন, সমগ্র বাংলাদেশের অবস্থা দেখেছেন, আমরা তার সঙ্গে রয়েছে, আমরা কখনো তার বিরোধিতা করিনি। আপনি একটু আগে শহীদ মনিরুদ্দিনের কথা বলছিলেন, আমি শুনেছিলাম যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সাহেব প্রথম দিকে টেলিভিশনের সঙ্গে জড়িত ছিলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন অবশ্যই জড়িত ছিলেন। এখন আমি তো নিজেকে খুব অশিক্ষিত লোক মনে করি, আমি মনে করি যেখানে কিছু করার, যেখানে শিল্প সাহিত্য কিছু প্রশ্ন আসে, তখন সাহিত্যের ব্যাপারে আমরা অবশ্যই মনির চৌধুরী এবং ওরকম লোকের সাহায্য নিয়েছি। এবং যখন শিল্পের প্রশ্ন উঠেছে, আমি নিজেই প্রস্তাব করেছি যে কিছু কিছু কাজের জন্য শিল্পাচার্যের সম্মতি, তার পরামর্শ নেওয়া হোক, এবং এটা রাওয়ালপিন্ডির লোকরা খুব সহজে সম্মত হয়েছে, কারণ তারাও শিল্পাচার্যকে সম্মান করতেন, এবং আমরা তার সুযোগও নিয়েছি। যেমন আমি একটি কথা বলি, পাকিস্তানের জঙ্গি শাসক আইয়ুব খান যেদিন এখানে টেলিভিশন উদ্বোধন করতে এলেন, তখন তাকে একটি উপহার দেওয়ার প্রসঙ্গ উঠল। তো সেখানে আমি প্রস্তাব করলাম যে আমরা যে উপহারটা দেব সে ব্যাপারে শিল্পাচার্যের পরামর্শ নেওয়া হোক, এবং তিনি যেভাবে একটা সুন্দর জিনিস যেভাবে বলবেন সেভাবে আমরা তাকে উপহার দেব। তো শিল্পাচার্যের বাসায় গিয়ে আমরা কয়েকবার তার সঙ্গে আলোচনা করেছি, এবং তিনি বললেন যে এখানকার যে রূপোর কাজ যেটা হয় ঢাকার বাবুবাজারে, সেটা খুবই সুন্দর, এবং সেই শিল্পকে ধারণ করে এরকম একটা কিছু উপহার করে, খুব সুন্দর নকশা করা থাকবে বাংলার গ্রামীণ চিত্র, এবং সেটা যেন আমরা আইয়ুব খানকে দিতে পারি, দিই। তো এ প্রসঙ্গে আমি প্রস্তাব করলাম, আচ্ছা আমরা যদি মাঝখানে একটা শুভেচ্ছা বাণী লিখে দিই, এরকম সুন্দর করে পুঁথির অক্ষরে বাংলায় লিখে, তাহলে কেমন হয়? উনি বললেন হ্যাঁ, এটা খুব ভালো হয়। তো উনি নিজেই একটা স্কেচ এঁকে দিলেন যে এটা এভাবে করা যেতে পারে। তারপর আমরা গিয়ে বাবুবাজারে গিয়ে ওই জিনিসটি তৈরি করেছি, এবং পুঁথির অক্ষরে আমরা বাংলায় লিখেছিলাম, আজ শুভ উদ্বোধনে আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন, ঢাকা পাইলট টেলিভিশন, ঢাকা
10ই পৌষ 1371। পুরোটা পুরো বাংলা? জিনিস পুরোটা বাংলা, আর কোনো ইংরেজি ছিল না। কিন্তু আমরা এটাও জানতাম যে এই জিনিসটি যদি রাওয়ালপিন্ডির সবাই দেখে, যে নিয়ন্ত্রকরা, তারা এটা কিছুতেই অনুমোদন করবে না। তো জিনিসটি তৈরি করে আমরা রেখে দিয়েছিলাম, কিন্তু কাউকে দেখতে দেওয়া হয়নি। আমরা বলছি ওটা আসবে, যথাসময় এলে নাকি দেওয়া হবে, আপনাদের সেই নিয়ে চিন্তা করার কিছু নেই। তারপরে ঠিক ডিসেম্বরের 25 তারিখে যেদিন উদ্বোধন করা হবে, সেদিন তারা খুব একটু উতলা হয়, বলেন কোথায় তোমার উপহার, কোথায়? এটা এখানে আছে। তো আমি বের করে দেওয়ার পরে মানে তাদের প্রতিক্রিয়াটা সত্যি দেখার মতো। তারা এমন চটে গেলেন, বলে এটা কি করে হতে পারে, পাকিস্তানের রাষ্ট্রপতিকে কি করে বাংলায় লেখা উপহার দেওয়া যেতে পারে? আমি খুব অজ্ঞের মতো বললাম যে আমার ধারণা পাকিস্তানের দুটি রাষ্ট্রভাষা, বাংলাও তো পাকিস্তানের রাষ্ট্রভাষা, কাজে রাষ্ট্রভাষায় রাষ্ট্রপতিকে কিছু দেওয়া আমি অন্যায়ের কিছু দেখি না। যাই হোক, তখন সময়টা এমন, নতুন করে কোনো উপহার তৈরি করা সম্ভব নয়, কয়েক ঘন্টার মধ্যে সম্ভব নয়, সেটা তাদেরকে মেনে নিতে হয়েছে। আমরা এভাবে যেখানে পেরেছি আমরা সেখানে আমাদের দেশের সংস্কৃতিকে ধরে তোলার চেষ্টা করেছি, আমাদের দেশের ভাষাকে, ঐতিহ্যকে, সেটাকে প্রচার করার চেষ্টা করেছি। এবং সবখানেই যখন সঙ্গীতের প্রশ্ন উঠেছে তখন সেরকম গানও আমরা প্রচার করেছি। স্যার আপনি বলছিলেন যে মোস্তফা সাহেব বলতেন যে আপনি একটা অনুষ্ঠানে এত জিনিস দিয়েন না, সেটা কিরকম ছিল স্যার? না, আমার একটা অনুষ্ঠান তখন ছিল, সেটার নাম সপ্তবর্ণা, জি স্যার। এবং সেটা খুবই জনপ্রিয় হয়েছিল। তো তার মধ্যে প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে 75 মিনিট করে আমাকে ওই অনুষ্ঠানটা করতে হতো। এই 75 মিনিটকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছিলাম। তাহলে প্রত্যেক দিন 3 রকম জিনিস ওর মধ্যে আমাকে দিতে হতো, এবং আমি কোনো পুরনো জিনিস দিইনি। একবার যেটা দিয়েছি সেটা আর রিপিট করিনি, এবং এটা 1 বছর চলেছিল, মানে 52 সপ্তাহ। কাজেই অন্তত 150 রকমের জিনিস তার মধ্যে ছিল। তো এই জন্য মোস্তফা মনোয়ার বলতেন যে আমাদের তো এই টেলিভিশন চালাতে হবে। সাধারণভাবে যে টেলিভিশন চালাতে গেলে একটা ফরম্যাট দাঁড় করাতে হয়, যে এই জিনিস এরই নানান রকম রূপান্তর, নানান রকম ভিন্নতা নিয়ে প্রত্যেক দিন নতুন নতুন আসবে। কিন্তু আমি যেহেতু ওইরকম করেছিলাম, সেই জন্য আমার মনে হয় মোস্তফা মনোয়ার সঠিকভাবেই টেলিভিশনের পক্ষ থেকে এই কথাটা বলেছিলেন, যে টেলিভিশন যেহেতু আমাদের চালাতে হবে, সুতরাং সবকিছু তো শেষ করে দেওয়া যাবে। আফজাল, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন যে 150টা নতুন নতুন জিনিস পুরো 1 বছর ধরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে গেছেন। আপনি একটা ম্যাগাজিন অনুষ্ঠান করেছিলেন আপন প্রিয়, এবং তখন যে সুবিধা ছিল সেই সুবিধা নিয়ে এই ধরনের একটি অনুষ্ঠান করা কতটা সহজ ছিল, প্রশ্নটা এইভাবেই করি। তখন আমি তো স্যারের অনুষ্ঠান দূর থেকে দেখতাম, এবং স্যারের অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কাউকে কাউকে চিনতাম, এবং নেপথ্যে যে ক্রিয়াকলাপগুলো, যে বিশাল কর্মকাণ্ডটা ছিল, সেটা সম্পর্কে ধারণা কিছুটা ছিল। আমি তার পরে আসি, এবং স্যার যে পদ্ধতিতে কাজ করেছেন সেই পদ্ধতি হয়তো জেনেছি, কিন্তু আমার সেভাবে কাজ করার সুযোগ হয়নি। কিন্তু টেলিভিশন থেকে একটা বড় ধরনের সাপোর্ট তখন পেয়েছিলাম, বোধহয় এই কারণে যে সপ্তবর্ণা, একটু আগে যেটা স্যার বললেন, যে 1 বছর ধরে বাংলাদেশ টেলিভিশন এটা চলেছে, এবং টেলিভিশন দর্শকের কাছে এ যাবৎ সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন বোধহয় সপ্তবর্ণা। তো সুতরাং টেলিভিশনের একটা চ্যালেঞ্জ তখন ছিল যে এই অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পর এই ধরনের অনুষ্ঠান কি ফেল করবে কিনা। তো আমার অনুমান বোধ করি, সেই কারণেই আমি তখন এতই তরুণ যে টেলিভিশনের মতো দায়িত্বশীল একটা প্রতিষ্ঠান আমাকে এরকম একটা অনুষ্ঠানের দায়িত্ব দেওয়াটা আমার কাছে খুব মানে অদ্ভুত মনে হয়েছিল। কিন্তু কাজটা করতে যে আমি যেটা লক্ষ্য করেছিলাম, যে টেলিভিশনের তখন যে সীমিত সুযোগ সুবিধা ছিল, সেই সীমিত সুযোগ সুবিধার বেশিরভাগ অংশটাই আসলে যত রকমভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেটা তখন করা হয়েছিল টেলিভিশনের ভেতর থেকে, এবং করা হয়েছিল বলে টেকনিক্যাল কিছু কাজ করা তখন সম্ভব হয়েছিল, যেটা পরবর্তীকালে হয়তো খুব সাধারণ বিষয় পরিণত হয়েছে। কিন্তু এই যে ইংরেজি গান বাংলা করে বাজানো, ইংরেজি সংলাপ বাংলা ডাব করে নাটকটা নতুন করে বানানো,
এই বিষয়গুলো তখন করতে পেরেছিলাম, এবং সেটির কারণ হচ্ছে টেলিভিশনের কলাকুশলীরাও এক ধরনের আনন্দ বা উত্তেজনা বোধ থেকে, নতুন কিছু করবার একটা তাগিদ থেকে এগুলো তখন করেছে এবং করেছিলেন বলেই আমরা একটা সময় পর্যন্ত হিসাব করতে পারি যে যাই কিছু তখন টেলিভিশনে ঘটেছে সবকিছুই আসলে টেলিভিশন দর্শকের কাছে অত্যন্ত আকর্ষণীয় বলে বিবেচিত হয়েছে। স্যার 50 বছর পর যখন আপনি করেছেন, তারপরে প্রায় 40 বছর বা এরকম কাছাকাছি সময় পার হয়েছে, এবং এখন সপ্তবর্ণার এক একটা অংশে আমি প্রথম থেকে বলেছি যে বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে চ্যানেলে নানা রকম অনুষ্ঠান হচ্ছে। এটা দেখতে গিয়ে আপনার কি মনে হয় যে আমাদের দেশে কিন্তু এখনো সপ্তবর্ণ ভেঙে, মানে ওখানে ধরেন আপনি সাধারণ ধরুন পেঁয়াজ কেটে একটা ভালো রান্না করা, ডিমের মামলেট করা, এরকম একটা ছিল, কিংবা কিছু টাকা একটা কিছু প্রশ্ন করলে ধাঁধার প্রশ্ন কিছু টাকা পাবে, যেটা এখন কোন বনে গিয়ে কোন প্রতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তো সেই রকম অনেক জিনিস আপনি যেটা করেছেন, যেটা আজকে অনেক চ্যানেলে শুধু অংশটুকুই নিয়েই বড় বড় অনুষ্ঠান হচ্ছে। এটা দেখতে গিয়ে আপনার এখন কি মনে হয়? না, আমাদের একটা ব্যাপার ছিল যে তখন পর্যন্ত পৃথিবীর কোনো টেলিভিশন আমরা দেখা হয়নি, তো সুতরাং আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটা অবারিত স্বাধীনতা। আমরা যা খুশি তাই করতে পারি, কাউকে নকল করার দরকার নেই, অনুকরণ করার দরকার নেই, কারো হুকুম শোনার দরকার নেই, কারণ হুকুম আমরাই দিচ্ছি, আমাদের আর হুকুম দেবে কে তখন। তো সুতরাং একটা অন্তহীন স্বাধীনতার মধ্যে থেকে আমরা কাজ করেছি, যা মনে এসেছে সেটা করতে চেষ্টা সেই করেছি। মনে হয়টা যখন আজকে দেখছেন যে বড় হয়ে, যেমন অমিতাভ বচ্চন এখন করছে কে হবে কোটিপতি, তো এই অনুষ্ঠান করতে গিয়ে আপনার কি একবারও মনে হচ্ছে না যে আপনি অনেক বছর আগে এরকম একটা অনুষ্ঠান করেছেন? হ্যাঁ, অনেক বছর আগে করেছি, কিন্তু এখন মানে হয়তো 150 ভাগের 1 ভাগ করেছিলাম সেটা। এখন সেই একটা ভাগকেই আরো কালারফুল করে, আরো বর্ণাঢ্য করে, কেমন আরো একটা রাজকীয় চেহারা দিয়ে এবং বণিক সভ্যতার যত রকম জমজমাট বিরাট টাকা পয়সার একটা ব্যাপারে পরিণত করা। আমরা কিন্তু টাকা পয়সার জন্য কোনো কিছু করিনি, কেমন আমাদের সময় টাকা পয়সা ছিলই না, আমরা জানতামই না যে টাকা পয়সা কাকে বলে। তো সেই জন্য আমরা আমাদের কোনো বাধা ছিল না, কোনো সীমা ছিল না, আমরা যেদিকে খুশি যেভাবে খুশি ভাবতে পেরেছি, এবং সেই কারণেই হয়তো সেই সময় ওই ধরনের প্রোগ্রাম সম্ভব হয়েছে। তবে ওইটা আমার কিন্তু ম্যাগাজিন অনুষ্ঠান খুব একটা, মানে ম্যাগাজিন অনুষ্ঠান যাকে বলে ওটা ছিল না। এরপরে আমি আনন্দমেলা নামে একটা সিরিজ করেছিলাম, ওর মধ্যেই ম্যাগাজিন অনুষ্ঠানের রিয়াল চেহারাটা আসে। তারপরে চতুরঙ্গ নামে একটা অনুষ্ঠান করেছিলাম 1 বছর ধরে, আনন্দমেলাও তাই প্রায়। পরে আনন্দমেলাটাকে ঈদের অনুষ্ঠান হিসেবে নিয়ে নেওয়া হলো। ওটা যখন খুবই পপুলার হলো, তখন ঈদ এলো সামনে, আমিও শেষ করে দেব, তখন বলে যে ঈদের অনুষ্ঠানই আনন্দমেলা নাম হোক। তো এইভাবে আবার আনন্দমেলা কিছুকাল করলাম। তারপরে আফজাল সাহেব আনন্দমেলা করেছেন, অনেকেই। আফজাল স্যার যে কথাটা বলছেন যে অনুষ্ঠানগুলো তার নিজের মনের মাধুরী মিশিয়ে করেছেন, কিন্তু আমি যে কথাটা বারবার বলছি যে অনুষ্ঠানগুলো বড় হয়ে বিদেশের টেলিভিশনের পর্দায় গেছে, বাংলাদেশে কিন্তু আমরা এই অনুষ্ঠানগুলোকে বড় করে বা আরো বেশি ভাবে পাইনি। এখন আমরা শব্দবর্ণার কথা বলি, আপনপুরের কথা বলি, চতুরঙ্গের কথা বলি। স্যার শিক্ষামূলক একটা অনুষ্ঠান করেছিলেন চারুপাঠ, সেই অনুষ্ঠানের কথা বলি, এটি নিয়ে আমরা স্যার আপনার কাছে শুনতে চাই। তা আমাদের দেশে কিন্তু টেলিভিশন অনুষ্ঠানগুলো বড় হয়নি। আমি দুপাশের কীর্তিমান মানুষদের পরিচয় দিয়ে আমার নিজের সৌভাগ্য মনে হচ্ছে যে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা উপলক্ষে আমি বসতে পেরেছি। একই সঙ্গে এই অনুষ্ঠানের উপস্থাপক যিনি ফরিদুর রাজা সাগর, তিনি আমাকে যে প্রশ্নটি করলেন, আমি বিবেচনা করি এবং বিশ্বাস করি যে পরিবর্তনের কথা তিনি ভাবছেন তার হাত দিয়ে আসতে পারত। এই কারণে দাবিটা করছি বা আশাটা করছি যে টেলিভিশনের, বাংলাদেশ টেলিভিশনের 50 বছর, এটাকে ফরিদুর রাজা সাগর বা প্রথম ডিজিটাল বাংলা চ্যানেল আই কিন্তু বড় ঘটনা মনে করছেন। কারণ টেলিভিশনের সঙ্গে ফরিদুর রাজা সাগরের একটা আবেগময় সম্পর্ক ছিল। স্যার যে কথাটা একটু আগে বললেন যে আমরা তখন যা কিছু করেছি মূল শক্তিটা ছিল কিন্তু আবেগ, প্রেম, ভালোবাসা। আমাদের কোন কারিগরি সামর্থ্য ছিল না, এটা কিন্তু কখনো বড় হয়ে দেখা দেয়নি। আমরা কখনো কখনো বলে থাকি যে এটা ছিল না বলে এটা হলো ওরকম হতে পারতো, কিন্তু কোনো কিছু তো আটকে থাকেনি। আবেগ ঠেলে আমাদের একটা জায়গায় দাঁড় করে নিয়ে গেছে। যেমন যে কথাটা আপনি বলছিলেন যে শুধু কোন বনে গিয়ে ক্রোড়পতি না, সপ্তবর্ণার একটা অংশ থেকে আন্তাক্ষরী নামে একটা
খুব জনপ্রিয় অনুষ্ঠান দেশের বাইরে হয়েছে, এবং এগুলোর উৎস তো আসলে মানুষই এগুলো তো বের করে। এবং আমাদের গৌরবের বিষয় হচ্ছে যে এই বাংলায় আমাদের মধ্য থেকে এই বিষয়গুলো উঠে এসেছে এবং সেটির কোনো না কোনো অংশ কেউ না কেউ হয়তো এনলার্জ করে নিয়েছে। আমরা আসলে মনে হয়, আমি যেহেতু এখন টেলিভিশনের সঙ্গে অতটা জড়িত না, কিন্তু যতটুকু দূর থেকে লক্ষ্য করি যে টেলিভিশন বা চ্যানেলগুলো নিজেদের দাঁড়াবার জন্য যে চিন্তা ভাবনাগুলো করছেন তার মধ্যে এক ধরনের অস্থিরতা রয়েছে, যে দাঁড়িয়ে থাকাটা জরুরি, সেই জন্যই অস্থিরতাটা রয়েছে। কিন্তু দর্শকের দিকে যদি বিবেচনা করা হয়, দর্শক যদি মূল আকর্ষণ বা কেন্দ্রবিন্দু হয়, তাহলে কিন্তু অনুষ্ঠান বিপুল আকারেই চিন্তা করা উচিত। আমি ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে, কারণ আমাদের পিছনটাও আমরা যেটা দেখেছি যে বড় আয়োজনের অনুষ্ঠান মানুষ অতি আগ্রহ নিয়ে দেখেছে, এবং এখন যেটা লক্ষ্য করি যে অনেকগুলো টিভি চ্যানেল হয়েছে বটে, কিন্তু বড় আয়োজনটা নিতান্তই খুব চোখে পড়ে কম। এটা আমিও খুবই মানি যে অনেকে মনে করে যে অনুষ্ঠান যদি ভালো করতে হয় তাহলে অনেক খরচ হবে, অনেক খরচ হলে পরে অনেক টাকা লাগবে, অনেক টাকা আমি কোথায় পাবো, কেমন আমার সেই স্পন্সর কোথায়, সেই বিজ্ঞাপনদাতা কোথায়, কোথার থেকে এটা মানে সবকিছু সহযোগিতা আসবে। এটা আসলে ঠিক না। আমি মনে করি যে যদি একটা ভালো অনুষ্ঠান করা যায়, কেমন, তখন ওই ভালোত্বের পেছনে পেছনে ওর বিজ্ঞাপন, ওর রিসোর্স, সমস্ত কিছুই চলে আসবে। তো ভালো করে যদি কিছু করা যায় তাহলে পরে তার জন্য টাকার কোনো অভাব হওয়ার কথা নয়, এটা আমার মনে হয়। এবং আমি তোমাকেও কিন্তু একদিন বলেছি, আরো 2-4 জনকে বলেছি যারা টেলিভিশনের মালিক বা যারা কর্তৃপক্ষ, তাদেরকে, যে আপনারা আর কিছু না হোক, ঠিক আছে, দেশ গরিব, এর মধ্যে 24টা চ্যানেল, কেমন যে টাকা ছিল সে টাকা 24 ভাগে ভাগ হয়ে গেছে, সবার পাতে কম পড়ছে, কিন্তু একটা কাজ তো করা যেতে পারে, যে অন্তত প্রত্যেকটা চ্যানেল যদি ধরে নেয় যে আমি সপ্তাহে একটা 8 ঘন্টার ভালো প্রোগ্রাম দেব, তাহলেও যদি আমাদের 20টা চ্যানেল থাকে, আমরা 10 ঘন্টার ভালো প্রোগ্রাম দেখতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় যে আমরা 1 ঘন্টার 8 ঘন্টার প্রোগ্রামও আমরা সারা জাতির সমস্ত টেলিভিশন ইসের কাছ থেকে আমরা পাচ্ছি না। এটা কিন্তু করা সম্ভব। ভালো প্রোগ্রাম করলে টাকা হবে না, কেমন সুন্দরী মেয়ে হলে বিয়ে হবে না তার, এটা টাকা কিন্তু মুখ্য সমস্যা নয় স্যার। এখন স্যার সমস্যা আর অনেক রকম আছে, আমরা কিন্তু প্রতিভাও পাচ্ছি না সেইভাবে। আপনারা যে উৎসাহ উদ্দীপনের কাজ করেছেন সেরকম কিন্তু আমরা এখন নাই। আমাদের অনেকগুলো চ্যানেল এখন ট্যালেন্টের জন্য অনেক অনুষ্ঠান করছে, কিন্তু আমরা সেইভাবে তো প্রতিভা পাই না। টাকা তো মানে ধরেন প্রাইভেট চ্যানেলে কাজ করতে গেলে টাকার ব্যাপার আসছে, কিন্তু বাংলাদেশ টেলিভিশন তো সেই ব্যাপার নেই। বাংলাদেশ টেলিভিশন অনেক বড় ব্যাপার। এই যারা 50 বছর আজকে পালন করতেছে, বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে কেউ গিয়ে একটা বড় অনুষ্ঠানের পরিকল্পনা গেলে হয়তো তারা অনেক রকম সুযোগ সুবিধা দিতে পারবে, কিন্তু সেইটুকু কি না, ওটা পারাও খুব কঠিন, কারণ ওটা এখন সরকারি একটা প্রতিষ্ঠান। আমি সেদিনও বলছিলাম যে খাদ্য অফিস, পরিবার পরিকল্পনা অফিস, তেমনি এখন টেলিভিশন অফিস হয়ে গেছে। এই কথাটা আপনি কি বলেন? আমি মনে করি যে জিনিসটার অভাব সেটা হচ্ছে আবেগ। এখানে এর আগে বলতেন যে আমাদের এই ফ্যাসিলিটি নেই, যান্ত্রিক সুবিধা নেই। ইচ্ছে থাকলে কিন্তু সব করা যায়। আমি একটা উদাহরণ দেব, যে আমরা যখন টেলিভিশন আরম্ভ করি তখন আমাদের নিউজ রিল দেখাবার জন্য সেটা আসতো বিদেশ থেকে। একদিন আমরা বললাম, তার আমরা কেন নিউজ রিল দেখাতে, আমরা তো ঢাকার অনেক কিছু দেখাতে পারি, কিন্তু আমাদের যে 16 মিলিমিটার ফিল্ম ডেভেলপ করার বা প্রসেস করার কোনো সুযোগ সুবিধা ছিল না, কোনো কিছুই ছিল না। তখন আমরা এটা শুনলে খুব অবাক লাগবে, একটা লম্বা কাঠের বাক্স সরু তৈরি করলাম। তৈরি করে সেখানে যে সারাদিন যে নিউজ রিল তোলা হয় সেটা তার মধ্যে ডার্ক রুমে নিয়ে একটা বড় কাঠের ফ্রেমে জড়িয়ে ওটা হাতে এমনি করে একবার সলিউশনে চিবিয়ে তারপরে আবার তুলে, এভাবে আমরা ফিল্ম ডেভেলপ করেছি এবং সেটা কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখিয়েছি। আমরা দুটো পাখা দুদিক থেকে চালিয়ে দিয়ে সেটাকে শুকিয়েছি। এখন তো এটা কোনো ব্যাপারই না, ফিল্ম একদিক দিয়ে ঢুকিয়ে দিলে আরেক দিক দিয়ে প্রসেসড ফিল্ম শুকিয়ে বেরিয়ে আসবে, আর এখন তো ফিল্মও লাগে না। তেমনি এমন কতগুলো নাটক করা হয়েছে
ডিআইটি ভবন থেকে, যেটা দেখলে মনে হবে একটা বিরাট স্টুডিও বা থেকে অনুষ্ঠান করা হয়েছে। ডিআইটি বিল্ডিং এ আপনারা দেখেছেন বিরাট বড় সিঁড়ি আছে একটা, ওই যে বারান্দা, রাতের বেলা যখন সব অফিস বন্ধ হয়ে যায় তখন সেখানে সেট তৈরি করে ওই বারান্দাকে দেখানো মনে হচ্ছে একটা রাজপ্রাসাদের সিঁড়ি নেমে আসছে। কাজে ইচ্ছে থাকতে সবকিছু করা যায়। এখন যে জিনিসটার অভাব এখন হচ্ছে উৎসাহ, উদ্দীপনা এবং আবেগ নেই, যে আমরা করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অথচ তখন আমরা প্রায় বিনা পয়সায় এই কাজগুলো করেছি, তার জন্য কোনো রিসোর্স দরকার হয়নি। তো এটা আমি বলবো যে এখন যেহেতু অনেক টাকা আছে, এখন একটা সরকারি প্রতিষ্ঠান হয়তো হয়ে গেছে, আমার এভাবে বলা উচিত নয়, কিন্তু আমি মনে করি যে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে আবেগ এবং ভালোবাসা। আমি কি করতে চাই, আমি কি কেবল একটা আমার সেটা কি দেখাবো সেটা নিয়ে কেউ চিন্তিত নয়। কিন্তু আমরা তখনকার সঙ্গে এখনকার পার্থক্য হলো, তখন প্রযোজকরা ভাবতেন যে কি দেখাবো সেটাই সেটার জন্য শ্রেষ্ঠ অনুষ্ঠান হয়। সেই আবেগটা, সেই ভালো কিছু আছে হয়তো। আফজাল, আপনি কি তা বিশ্বাস করেন? অনেকটা বিশ্বাস করি, যেটা স্যার বললেন যে হয়তো কোথাও আছে কিন্তু অধিকাংশ জায়গায় নেই। আমরা একটা সময় মনে করি টেলিভিশন ভাবনা ছিল এবং ভাবতাম যে যদি এইসব করে খাওয়া যেত অন্য কোনো কিছুই আর করতাম না। কিন্তু পরবর্তীকালে অন্তত যে আমার মনে হয় যে এগুলো আমাকে করে খেতে হচ্ছে না, কারণ যে জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটার সঙ্গে যদি প্রতারণা, শঠতা করে আমাকে বাঁচতে হয়, যে আমি যেটা সম্পূর্ণ মন দিয়ে করতে পারছি না কিন্তু এটার সঙ্গে আমি লেগে রয়েছি, সেটা তো আসলে হয় না কোনো মতেই। আমি স্যারের সম্পর্কে শুনেছি যে যখনই স্যার ক্যামেরার সামনে দাঁড়ান তখন তার অনেকবার কাট হয়, গলা শুকিয়ে যায়, অনেক পানি খেতে হয় তাকে। কেন? এত একজন অভিজ্ঞ মানুষকে কেন এটি করতে হয়? নিঃসন্দেহে এটির মূল কারণ হচ্ছে যে যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়ান তখন তাকে মনে রাখতে হয় যে পুরো দেশটা তার সামনে দাঁড়িয়ে আছে, সুতরাং তার ক্ষমতার একেবারে যে শ্রেষ্ঠটুকু সেটা উপহার দিতে হবে। তো এখন আমরা টেলিভিশনে দেখলে তো সবচাইতে মনে হয় ক্যাজুয়াল, যে আমি আমার এমন অভিজ্ঞতাও আছে, আমি নিজে সাক্ষাৎকার দিতে এসেছি, আমি সাক্ষাৎকার দিচ্ছি এবং মাঝখানে যে বিরতিগুলো হচ্ছে সেই বিরতির মাঝখানে যিনি উপস্থাপক তিনি তার যাবতীয় টেলিফোনের যে আলাপ তিনি ওই 5 মিনিটে আবার সেরে নিচ্ছেন বিভিন্ন জায়গায়। আবার যখন ক্যামেরা বলছে যে স্টুডিও রেডি, তখন আবার উনি ফোনটা রেখে উপস্থাপনা করছেন। তো বিষয়টা যদি এরকম দাঁড়ায় তাহলে যেটি হওয়ার সেটি আমরা প্রত্যক্ষ করছি। তবে আমি আরেকটা কথাও বলবো যে আমাদের চ্যানেলগুলোতে যে ভালো অনুষ্ঠান হচ্ছে না তা কিন্তু নয়। কেমন? ধরা যাক, আমার তো মনে হয় যে বছরে অন্তত 50টা বা 100টা, 50 থেকে 100টা ভালো অনুষ্ঠান হয় এবং যেহেতু অনেক চ্যানেল এটা আর চোখে পড়ে না, হয়তো কিছু মানুষের চোখে পড়ে, বাকি মানুষরা আর দেখতে পায় না। তো যে অনুষ্ঠানগুলো ভালো, মানে অনুষ্ঠানের মধ্যে ভাগ করা উচিত, বিভাজন করা উচিত, যে এটা এ, এটা বি, এটা সি, এবং যেটা এতে যাবে বা এ ডাবল প্লাস পাবে তাকে এতবার আমরা রিপিট করব অনুষ্ঠানটাকে। কেমন? যেটা এ হবে সেটাকে এতবার রিপিট করব, কারণ মানুষকেই যদি আমরা না দেখতে দেই, এত কষ্ট করে এত চেষ্টা করে একটা অনুষ্ঠান হলো, সেটা যদি সবাই না দেখতে পেল, অনেক মানুষ না দেখতে পেল, তাহলে সমাজের মধ্যে তার যে প্রভাব, সেই প্রভাবটা সেভাবে মানে জীবিত হয়ে ওঠে না। তো সেই জন্য আমি মনে করি যে এটা করা উচিত, সব টিভি যে চ্যানেলগুলো আছে তারা সবাই। এটি আপনার একটি পরামর্শ? আমি আরেকটা কথা বলি যে এখনকার অনুষ্ঠান দেখলে মনে হয় বিজ্ঞাপনটাই আসল এবং অনুষ্ঠানটা গৌণ। এটা একটা সময় এই ব্যাপারে অনুষ্ঠানে বিজ্ঞাপনের ব্যাপারে হয়তো সরকারের একটা নীতিমালা ঠিক করে দেওয়া উচিত, কতটা বিজ্ঞাপন দেখানো উচিত এবং কোন সময় দেখানো উচিত। এই একটি ব্যাপার বোধহয় ভাবা যেতে পারে। যে এখন টেলিভিশন বিজ্ঞাপনের উপর একেবারেই নির্ভরশীল প্রাইভেট টেলিভিশনগুলো, কিন্তু আসলে
টেলিভিশনের টাকাটা কিন্তু স্যার আসতে হবে দর্শকদের কাছ থেকে। হ্যাঁ। আমরা যে কেবল অপারেটর বন্ধুদের যে আপনি টাকা দেন, সবাই আমরা কিছু টাকা দিচ্ছি, সেখান থেকে বাংলাদেশের চ্যানেলের জন্য টাকা আসতে হবে। সেই নিয়মটা যখন চালু হয়ে যাবে তখন এই আপনি যেটা বলছেন বিজ্ঞাপনের এই সমস্যাটা থাকবে না, এবং যে কারণে পৃথিবীর কোনো টেলিভিশনেই কিন্তু কোনো দেশের টেলিভিশনেই বিজ্ঞাপনটা সমস্যা নয়। আমাদের এখানে এখন এই সমস্যাটা দাঁড়িয়ে আছে কিছুটা যান্ত্রিক কারণে। সেটা হয়তো ঠিক। সাগর, আমি এই কথা সূত্র ধরে একটু বলতে চাই, আমি ঠিক জানি না বোকার মতো বিষয়টা বলছি কিনা। সেটা হচ্ছে যে কেউ কি এই বিষয়টা ঠিক করে দেবে, নাকি আমাদেরই আসলে দায়িত্ব নিতে হবে? কারণ আমরা তো অভ্যস্ত হয়ে গেছি কিছু কিছু বিষয়ে। তো টেলিভিশন যদি তার অনুষ্ঠানের মধ্য দিয়ে, টেলিভিশনও যেমন দর্শকের প্রতি দায়িত্ব রয়েছে, দর্শকেরও টেলিভিশনের প্রতি যে দায়িত্ব রয়েছে, এই সম্পর্কটা যদি স্থাপন করা যায়। কারণ এখন তো একটা বিষয় লক্ষ্য করি, খুবই বিপজ্জনক মনে হয়, শুধু টেলিভিশন না, গানও তো মানুষ কিনে শোনে না। কোনো কিছুই মানে ব্যয় করে যদি আমি আমার নিজের অর্থ ব্যয় করে যদি আমি গান না শুনি, অভিনয় না দেখি, একটা ছবির প্রদর্শনী না দেখতে যাই, একটা নাচের অনুষ্ঠান না দেখতে যাই, একটা সঙ্গীতের অনুষ্ঠান যদি না দেখতে যাই আমার নিজের গাটের পয়সা খরচ করে, তাহলে আমার প্রেম বা ভালোবাসাটাকে আমি জাহির করছি কোথায়? এবং সেটা যদি না হয় তাহলে তো আসলে আমার সম্পর্কটা সঠিক হয় না। তো সেই বিষয়টি টেলিভিশন আসলে কোনো ভূমিকা, চ্যানেলগুলো কোনো ভূমিকা নিতে পারে কিনা? না, একটা কথা একটু জিজ্ঞেস করি যে চ্যানেলগুলোর কি কোনো সংঘ আছে? জি আছে। তাহলে এই সংঘ তো ডিসাইড করতে পারে যে আমরা একটা অনুষ্ঠানের শুরুতে বিজ্ঞাপন দেব, শেষে বিজ্ঞাপন দেব। স্যার এই যে বিজ্ঞাপনটা নিয়ে যে এত কথা হচ্ছে, আমি তো বলছি স্যার যে বিজ্ঞাপনটা কিন্তু মুখ্য নয় স্যার। আচ্ছা, আপনি যে কেবল অপারেটরকে 500 টাকা দিচ্ছেন বা 300 টাকা দিচ্ছেন, এখান থেকে বাংলাদেশের কোনো চ্যানেল কোনো টাকা পায় না। আমি যদি চ্যানেলের কথাই ধরি যে আমাদের 1 কোটি দর্শক বাংলাদেশে রয়েছে, তারা যদি 10 টাকা করে দেয় তাহলে চ্যানেল আয় 10 কোটি টাকা প্রতি মাসে পাবে। যদি এখান থেকে 15% ভিএটি দিয়ে দেয় এবং 15% কেবল অপারেটর বন্ধুদের দিয়ে দেয়, তাহলে 7 কোটি টাকা তার থাকবে। তো 7 কোটি টাকা দিয়ে পুরো মাসে অনেক ভালো অনুষ্ঠান তৈরি করা সম্ভব। এই জন্য বিজ্ঞাপনের দাতাদের কাছে আমাদের যেতেই হবে না, এবং সারা পৃথিবীতে টেলিভিশন এইভাবেই চলছে। কিন্তু আমাদের কারিগরি কিছু দক্ষতা বা কিছু সুবিধার অভাব রয়েছে বলে এখনো আমরা এই পর্যায়ে যেতে পারিনি। 1964 সালে যেভাবে টেলিভিশন শুরু হয়েছিল, এখনো আমাদের চ্যানেলগুলো আমরা প্রায় সেই রকম জায়গায় রয়ে গেছি। এই শুরুটা আবার অনেক বড় করে ভালো করে করতে হবে। না, এটা কি রাষ্ট্রের হস্তক্ষেপ দরকার? অবশ্যই, নিশ্চয়ই রাষ্ট্রের অবশ্যই কিছু হস্তক্ষেপ দরকার, এবং রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। সেটার জন্য আমরা নীতিমালা ঠিক সবাই করে চেষ্টা দিতে। করছি, এবং তাহলেই যে জটিলতার কথা বলছেন, এই জটিলতা পৃথিবীর সব জায়গায় কেটে গেছে। পাশের দেশ কলকাতা এখন নেই, ভারতবর্ষের অনেক জায়গায় নেই, কলকাতাতেও নেই, যে কারণে অনেক চ্যানেল জনপ্রিয় হচ্ছে, যে বিজ্ঞাপন সেখানে নেই বা কম আছে। বাংলাদেশেও কিন্তু এই দিনটি আসবে। আমি একটু মাঝখানে বলতে চাই যে হ্যাঁ, সরকারের তো দায়িত্ব নিতেই হবে, কিন্তু একই সঙ্গে সময়টা এতই পাল্টেছে যে একটি আইন করে সম্পূর্ণভাবে এই জায়গাটি পৌঁছানো যাবে বলে আমি অন্তত মনে করি। আমি মনে করি যে মানুষের মধ্যে এই সংস্কৃতিটা নিশ্চিহ্ন হয়েছে, কিছু কিছু তৈরি করা উচিত। আমরা এখন আগে যেমন নানাবিধ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলাম, এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা দেখি না। এই বিষয়টির এক ধরনের সচেতনতা দরকার, এবং সেটা টেলিভিশন তার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করতে পারে বলে আমার মনে হয়। যে সরকারি এটা দরকার, উদ্যোগটা দরকার, কিন্তু সঙ্গে সঙ্গে মানুষের ভেতরে এই বোধটা জাগরণের জন্য এরকম একটি ভূমিকা টেলিভিশন চ্যানেলগুলোর থাকা দরকার। অবশ্যই। যেমন জাভেদ চৌধুরী টেলিভিশন যে যাত্রা শুরু করেছিল আপনার হাত ধরে, আজকে 50 বছর সেই যাত্রা পূর্ণ হতে যাচ্ছে। এই সময় আপনি আপনার ক্ষোভের কথা বলেছেন, কিন্তু তারপরেও কি আনন্দের কিছু নেই? অবশ্যই আনন্দের অবশ্যই আছে, যে আজকে বাংলাদেশে যে কতগুলো টেলিভিশন চ্যানেল আছে, এর মূলে কিন্তু এই বাংলাদেশ টেলিভিশন প্রথমে আরম্ভ করেছিল এই দেশে, সেই তার জন্যই এসছে, এবং সবসময় কিছু প্রতিযোগিতা থাকা উচিত। আমি মনে করি না যে আজকে যদি ঢাকায় কেবল একটি চ্যানেল থাকতো যেটি বাংলাদেশ টেলিভিশন, তাহলে টেলিভিশন এত দূর এগিয়ে যেতে পারতো না। এর একটা প্রতিযোগিতা দরকার, এবং যত এই প্রতিযোগিতা বাড়বে তার সঙ্গে অনুষ্ঠানের মানও আমি মনে করি বাড়তে বাধ্য। স্যার, টেলিভিশনের আর্কাইভ যখন তৈরি হয় তখন আপনি একটা গল্প বলেছিলেন যে আর্কাইভ না থাকলে কি হয়। তা আপনি যেটা বলেছেন যে অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান বারবার দেখা উচিত, সেই গল্পটা কি আরেকবার আপনি মনে করে বলবেন আজকে স্যার? একদিন আমি রাস্তা দিয়ে হাঁটছি, মানে এর 10 বছর আগে আমি টেলিভিশন ছেড়ে দিয়েছি,
মাঝখানে মাত্র 10 বছর গেছে। তো যখন টেলিভিশনে আমি ছিলাম তখন একটা জমজমাট ব্যাপার, একটা রমরমা ব্যাপার, কেমন একটা উত্তেজনা, একটা হইচই, সবাই আমাকে চেনে, সবাই আমাকে জানে। তো এরপরে আমি টিভি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে 10টা বছর পার হয়েছে। তা আমি একদিন শেরাটনের সামনে দিয়ে রাস্তা দিয়ে আসছি, হঠাৎ এক ভদ্রলোক আমাকে দেখে মনে হয় চিনি চিনি করছেন আর কি। তো আমি তার দিকে তাকিয়ে একটু হাসলাম। তো উনি আমাকে বললেন যে আচ্ছা, আপনি আমাগো ওই গ্রামের মজিদের শ্বশুর না? মজিদের শ্বশুর মানে হচ্ছে আমাকে চেনা চেনা লেগেছে। তো মজিদের শ্বশুরও তাদের কিছুটা চেনা, তো সুতরাং আমি মজিদের শ্বশুর। আমি বললাম যে দেখেন, এই হচ্ছে শোম্যানের জীবন, 10টা বছরও যায় নাই, এক সময়কার কেমন খ্যাতিমান উপস্থাপক মানে মানুষের স্মৃতিতে হারিয়ে একেবারে মজিদের শ্বশুর হয়ে গেছে। তো এইটা হয়, এটা আমাদের এটা তো একটা মানে অন্তহীন প্রবাহ, নতুন আসছে নতুন আসছে নতুন আসছে, পুরোনো হারিয়ে যাচ্ছে। এবং এই যে গতি, এই গতির মধ্যে কেউ চিরদিন একখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। তারপর আফজাল হোসেন, আমি মনে করতে পারি পারলিনা রুমকির নাম, এবং এখন চলছে ছোট কাকু, সেই একইভাবে পর্দার সামনে আপনি রয়েছেন। হয়তো দর্শকদের বয়স পাল্টিয়েছে, এই রহস্যটা বা টেলিভিশন কিভাবে এইভাবে আপনার জীবনে রয়ে গেল। আমার মনে হয় যে অনুষ্ঠানটা আপনি যেভাবে শুরু করেছিলেন, আমি সমাপ্তির জন্য আপনাকে অনুরোধ করব। এই অনুষ্ঠান তো নিয়ম মতো সমাপ্ত হবে, কিন্তু টেলিভিশন এবং টেলিভিশনের গৌরব যেন সমাপ্ত না হয়। কারণ টেলিভিশনের প্রতি আমরা যারা কথা বলছি প্রত্যেকের অপরিসীম কৃতজ্ঞতা রয়েছে। আমরা একটা অনুষ্ঠানে, আমি টেলিভিশনের একটি অনুষ্ঠানে সম্প্রতি বলেছি, এটা আমাদের দ্বিতীয় জন্মের আতুরঘর, এবং প্রত্যেকে আমরা বোধহয় সেভাবে স্বীকার করব। শুরু করেছিলেন আপনারা, এবং সেই সৌভাগ্যের অংশীদার আমরা হতে পেরেছি। স্যার যে কথাটি বললেন যে মজিদের শ্বশুর হয়ে গেছেন, স্যার রসিকতার মধ্যে স্যার কথাটা বললেন, এরকম আমারও ঘটেছে। আর আমি তো দীর্ঘদিন টেলিভিশনের সঙ্গে ওরকমভাবে আসলে জড়িয়ে নেই এই কারণে যে আমার মনে হয়েছে যে টেলিভিশন যদি আমাকে আলাদা একটা পরিচয় দিয়েই থাকে, সেই পরিচয়টা সুরক্ষার দায়িত্ব রয়েছে, যে আমি যেন তেনভাবেই আসলে উপস্থিত হতে পারি না টেলিভিশনের সামনে। তো তারপরেও যে বেদনাবোধটা কাজ করে, যে নদীর একুল ভাঙে অকুল গড়ে, একটি কুল, আমাদের যে কুলটা ছিল সেটা তো ভাঙা শুরু হয়েছে, আর একটা নতুন কুল গড়ে উঠছে। তার মানে আমরা প্রত্যেকেই একসময় মজিদের বাবায় পরিণত হব, তাতে দুঃখবোধ ব্যক্তিগতভাবে না। একটা সময় ছিল, এই সময়টার কথা মুখে মুখে বলার যে প্রচলনটা ছিল সেটাও তো শেষ হয়ে যাচ্ছে। যদি অনুষ্ঠানগুলো রক্ষিত থাকতো, তাহলে না থাকলেও, ওই কুলটা না থাকলেও এই বিষয়গুলো থাকতো মানুষের মনে মনে। কিছুই তো থাকবে না, একসময় বলারও কেউ থাকবে না টেলিভিশন একসময় এরকম ছিল। তাহলে এই যে 50 বছর নিয়ে আমরা সবাই বসেছি, আনন্দ করছি, নিজেদের স্মৃতিচারণ করে এক ধরনের আবেগে আপ্লুত হচ্ছি, ভবিষ্যতে সেটুকুও থাকবে না। যতটুকু আছে সেটা যদি সুরক্ষিত থাকে, তাহলে বাংলাদেশ, স্যার যে কথাটা একটু আগে বললেন যে কিভাবে টেলিভিশন এই যে একটা দেশের স্বাধীনতার মতো একটি বিষয়ের সঙ্গে কত আগে থেকে সংযুক্ত ছিল, এই বিষয়গুলো তো বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, যে কিভাবে শুরু হয়েছিল এবং কোন জায়গায় একটা দেশকে নিয়ে দাঁড় করিয়েছিল। আমরা তো দেখেছি প্রত্যেকে যে আমরা দেশের বাইরে গেলে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে আছে, সেখানে বাংলাদেশ টেলিভিশনের শিল্পীদের আসলে কিভাবে দেখা হতো। তো সুতরাং এরকম 50 বছরের একটা অনুষ্ঠানে ভুল হবে না যদি বলি যে যা হয়েছে ভুল, ওটা নিয়ে আর টানার ঝাঁচড়ার কিছু নেই। অন্তত নতুন করে যতটুকু আছে সেইটুকু সুরক্ষিত রাখা যায় কিনা, সেই চেষ্টাটা যদি থাকে, তাহলে মনে হয় যে আমরা না, দেশটার একটা আলাদা উজ্জ্বল যে পরিচয় ছিল সেটা থাকবে। আফজাল হোসেন যে কথাটা বললেন, এই সুরক্ষিত রাখার দায়িত্ব আসলে অনুষ্ঠান যারা দেখছেন তাদেরও কিন্তু।
টেলিভিশনের মূল শক্তি আপনারা যারা টেলিভিশন দেখে আসছেন বাংলাদেশের মাটিতে গত 50 বছর ধরে এবং দেখবেন আগামী সময়টুকুতে, আপনাদের স্মৃতিতে টেলিভিশন যদি এমনভাবে থাকে যাতে আপনারা পরের প্রজন্মকে বলে যেতে পারেন টেলিভিশন এমন একটা শক্তি, টেলিভিশন এমন একটা বন্ধু যে সব বয়সের সব মানুষের কাছে থাকে, সব সময়ের জন্য সঙ্গী হয়ে, তাহলেই যারা আমরা টেলিভিশনের সঙ্গে অনেক বছর জড়িত, 50 বছর ধরে জেনে জড়িত, কিংবা বিভিন্ন সময় নানাভাবে টেলিভিশনের সঙ্গে জড়িত হয়েছেন, তারা যে চেষ্টা করে গেছেন সেই চেষ্টাটা সার্থক হবে, সুন্দর হবে। অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ তৃতীয় মাত্রা দেখার জন্য।